শতদ্রু দত্ত একটা ব্রোকার, মিডলম্যান। এর পেছনে রয়েছে সৌরভ গাঙ্গুলি, আর অরূপ বিশ্বাস তো পুরো দায়িত্বই নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জির ফ্যামিলির যা যা আছে। আর ওর ভাইপো, ও তো নিজে বিয়ে টিয়ে করেনি, সৌভাগ্য হয়নি ওর, পাপের জন্য এটা হয় জানি আমরা। এটার জন্য দায়ী হচ্ছে শতদ্রু যদি 20% হয়, 60% থাকবে হচ্ছে অরূপ বিশ্বাস, আর বাকি 20% হচ্ছে ব্যবস্থাপনা মানে অ্যাডমিনিস্ট্রেশন। হায়দ্রাবাদ যদি পারে, আমরা পারি না। অথচ এই রাজ্যের মুখ্যমন্ত্রী সকালে বিকালে কিছু হলেই, রবীন্দ্রনাথ ওনার বাড়ির লোক ছিল, বিবেকানন্দ ওনার আত্মীয় ছিল, আর নেতাজির সাথে তো উনি পড়াশোনা করেছে, এরকম একটা ভাব দেখা। উনি মাঠের টিকিটের 30,000 টিকিট উনি নিয়ে গেছে, এটা আমাদের সূত্র মারফত খবর আছে। আমরা এই মেসির বাড়ি করেছি এবং ভেতরে একটা মিউজিয়াম করেছি। তখন আমি বুঝে নিয়েছি এটা পুরোটাই কন্ট্রোল হয়ে গেছে, মানে উনি শিখণ্ডী, বাকিটা হচ্ছে পেছনে সৌরভ গাঙ্গুলি আর গোয়েঙ্কা, আর তার পেছনে রয়েছে রাজ্য সরকার। ঠিক আছে, এবার রাজ্য সরকারের আবার দুটো গ্রুপ, একটা সুজিত বোস টাকা দিয়ে একটা 70 ফুটের বান্ধবের মতো একটা মুখ করে মেসিকে উদ্বোধন করতে চেয়েছিল, আর একটা অপোনেন্টে রয়েছে হচ্ছে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী। মানে বাইরে হোটেলের ক্ষমতা দেখাবে সুজিত বোস, আর মাঠের ভিতরে ক্ষমতা দেখাবে অরূপ বিশ্বাস। কলকাতাতেই মেসি ঘর এমন জানে না কেউ আছে বলে আমার মনে হয় না, সকলেরই জানা। গতকাল এসেছিলেন মেসি, এবং এই মেসি ঘরের উদ্যোক্তা আপনারা সকলেই জানেন উত্তম সাহা, যিনি আর্জেন্টিনা ফ্যান ক্লাবের অন্যতম সদস্য, এবং তিনি আর্জেন্টিনা ফ্যান ক্লাবের একজন সভাপতি সদস্য। তার পরবর্তীতেও তাকে গতকালের অনুষ্ঠানে ডাকা হয়নি। তারা যে সকল বিষয় নিয়ে রেখেছিলেন যিনি উদ্যোক্তার কাছে, অর্থাৎ মেসিকে যিনি এনেছিলেন, আয়োজক যিনি ছিলেন শতদ্রু দত্ত, যাকে এখন 14 দিনের পুলিশি হেফাজতে দেখা হয়েছে, কিন্তু তারপরে হয়ে গেল বিশৃঙ্খলা, যুবভারতীতে লন্ডভন্ড, এই পরিস্থিতি। আমরা সরাসরি কথা বলবো উত্তম বাবুর সঙ্গে। উত্তম বাবু, গতকাল তো আপনারা জাননি, আপনারা বয়কট করেছিলেন, কিন্তু পুরো বিষয়টা আপনারা মিডিয়া মারফত বলুন বা বিষয়টা আপনারা জানেন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, এটা আমি মানে গত পরশুদিন কিছু চ্যানেলকে বলেই দিয়েছিলাম যে যেই সিস্টেমে চলছে এটা মেসির জন্য নয় আর কি। অ্যাকচুয়ালি শতদ্রুর মতো একটা ব্রোকার, ও ওই শাহরুখ খান আর সৌরভ গাঙ্গুলিকে ডিল করেছে, তো তাই ওটা ও মেসিকে সমান ভেবে ফেলেছে আর কি। তার সাথে একটু মাঝখানে বলে রাখি, আমাদের রাজ্যের প্রশাসক যারা আছে, মানে ক্রীড়ামন্ত্রী বিশেষ করে অরূপ বিশ্বাস, ও একই অবস্থা। মেহতাব হোসেন আর ওই মানে দীপঙ্করকে দেখে ও মেসিকে একই রকম ভেবেছে, তাই কাঁধে হাত দিয়ে ছবি তুলছে। তা আমার আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব হিসাবে কয়েকটি ছোট ছোট প্রশ্ন থেকে যাবে। এটা মান অভিমান থেকেই হোক আর ভালোবাসা থেকেই হোক। ভালোবাসা থেকে একটা লাইন বলতে পারি, শতদ্রু দত্তকে হ্যান্ডস আপ, যে সেটা কলকাতাবাসী বা ভারতবর্ষের লোককে মেসিকে দেখার সুযোগ করে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মেসিকে দেখা বা পাশে ছবি তোলার খুব একটা ইন্টারেস্ট নই, কারণ আমি মাঠে বসে মেসির 29টা ম্যাচ দেখালো লাইভ দেখেছি আর কি। কিন্তু ভালোবাসা তো ভালোবাসার জায়গায়, আবেগ তো আবেগের জায়গায়। তা কলকাতায় মেসি আসছে, আমার শহরে মেসি আসছে, আমরা ফুটবল ফ্যান ক্লাব সাধারণ লোকের কাছে কিভাবে আরো বেশি ভালোভাবে প্রচার করা যায় বা পৌঁছে দেওয়া যায়, এটার প্রচেষ্টা আমাদের থাকবে। সেই ভাবনা থেকেই আমরা এই মেসির বাড়ি করেছি এবং ভেতরে একটা মিউজিয়াম করেছি। এখন প্রশ্ন থেকে গেছে, আমরা এটা এই উদ্যোক্তা শতদ্রু দত্তর কাছে প্রস্তাব রেখেছিলাম যে আমরা যদি কোলাবোরেশন ভাবে করি তাহলে জিনিসটা আরো বেশি হাইপ পাবে, জনগণের কাছে পৌঁছতে সুবিধা হবে। তো উনি আমাকে অনেক কিছু বোঝালেন, এটা হবে না সেটা হবে না। তখন আমি বুঝে নিয়েছি এটা পুরোটাই কন্ট্রোল হয়ে গেছে, মানে উনি শিখণ্ডী, বাকিটা হচ্ছে পেছনে সৌরভ গাঙ্গুলি আর গোয়েঙ্কা, আর তার পেছনে রয়েছে রাজ্য সরকার। ঠিক আছে, এবার রাজ্য সরকারের আবার দুটো গ্রুপ, একটা সুজিত বোস টাকা দিয়ে একটা 70 ফুটের বান্ধবের মতো একটা মুখ করে মেসিকে উদ্বোধন করতে চেয়েছিল, সেটা যদিও ক্যান্সেল হয়েছে, আর একটা অপোনেন্টে রয়েছে হচ্ছে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী। মানে বাইরে হোটেলের ক্ষমতা দেখাবে সুজিত বোস, আর মাঠের ভিতরে ক্ষমতা দেখাবে অরূপ বিশ্বাস। এটা হচ্ছে এই প্ল্যাটফর্ম, দুটো লবি চলেছে, সুজিত বসু এই প্ল্যানটা চলছে, মানে এইভাবেই হয় আর কি কাজ। তা কালকেও ব্যতিক্রম না, এটাই হয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে, যারা 5,000 টাকা দিয়ে টিকিট কেটে এই যে মাঠে গেছে, আমাদের কলকাতার দর্শকদের একটা কথা বলে রাখি, এরা 100 টাকা 200 টাকা টিকিট কেটে খেলা দেখার লোক, ফুটবল প্রেমী। সেকেন্ডলি হচ্ছে, আমরা বড় হয়েছি কলকাতার উন্মাদনা ফুটবল হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে। তো এই দুটো প্রশ্নটাই এর সাথে ম্যাচ করেনি। প্রথম কথা হচ্ছে, এরা ডায়মন্ড হাবড়া আর মোহনবাগান খেলিয়েছে, মানে পিসি ভাইপোর টিম, পিসি মোহনবাগান ভাইপো ডায়মন্ড হাবড়া, সেখানে ইস্টবেঙ্গল বাদ। এরা একটা মিথ্যা কথা বলিয়েছে, ইস্টবেঙ্গল প্লেয়াররা নাকি মানসিক মানে তৈরি ছিলেন না। আমার মনে হয় না থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কোনো প্লেয়ার আছে যে মেসির সাথে দেখা করতে চায় না আর কি।
মানে এরা বেসিক্যালি যে অশিক্ষিত, সামাজিক শিক্ষা যে কিছুই নয় সেটারও প্রমাণ দিয়েছে এই কথাটা বলে। 3 নম্বর প্রশ্ন বলি হচ্ছে এবার টিকিটটা এই যে সাধারণ লোক যারা উন্মাদনা, যারা মাঠে চিৎকার করবে, যারা মেসি মেসি বলে স্লোগান দেবে, সেই শ্রেণীটা মাঠে যেতে পারেনি। তার কারণ হচ্ছে তাদের পক্ষে 5,000 টাকা টিকিট কাটা সম্ভব হয়নি। এবার কিছু একটা সংখ্যক হয়তো মাঠে গেছে, যারা আমার কাছে অনেক খবর আছে, এখানে এসে আমাদের বলে গেছে যে তারা ধার করে করেছে। অনেকে একটি ছেলে এসে বললো, দাদা আমি আপনাদের আর্জেন্টিনার ফুটবল ফ্যান ক্লাবে অনেক প্রোগ্রামে যাই, যাদবপুরের ওইদিকেই থাকি, আমি 25,000 টাকা মাইনা পাই, কিন্তু আমি 9,000 টাকা দিয়ে টিকিট কেটেছি, মানে 10,000 টাকার মধ্যে টিকিট কেটেছি। তো যেটা আমার পক্ষে সম্ভব ছিল না, তবুও গেছি একবার জীবনে মেসি দেখবো। অর্থ হয়তো অনেক আয় করবো, আমাকে হয়তো 1 মাস কষ্ট করে চলতে হবে, কিন্তু তারপরে গিয়ে মেসিকেই দেখতে পেলাম না। তো এই শ্রেণীর মানুষকে বিতাড়িত করা, এই শ্রেণীর মানুষকে যে ঠকালো, 100%। এটা আমি আসছি ওই জায়গাটাতে, কেন কিভাবে প্রতারণা। শতদ্রু দত্ত একটা ব্রোকার, মিডলম্যান, এর পেছনে রয়েছে সৌরভ গাঙ্গুলি। অ্যাকচুয়ালি আমরা একটা বাংলায় চলতি ভাষায় যে টেনিয়া বলা হয় আর কি, মানে সৌরভের টেনিয়া আর কি, এইভাবে বড় হয়েছে। এবার সৌরভের চিটিংবাজি নিয়ে কোনো কথা নেই, এটা সবাই জেনে গেছে আর কি। সকালবেলা বিজেপি আর বিকেলবেলা মমতা ব্যানার্জি, টাকা যেখানে সেখানে দৌড় দেয়। বাংলার ক্রিকেটটাকে তো শেষ করে দিয়েছে, মানে আর কেউ বাংলা থেকে কখনো ইন্ডিয়া টিমে খেলবে না সেই ব্যবস্থাও করে রেখেছে। এখন ফুটবলটাকেও শেষ করার জন্য চেষ্টা করছে আর কি, ISL এর টিম করেছে ইত্যাদি। যাই হোক, এখন এই সৌরভ গাঙ্গুলির ট্রেনিং এ শতদ্রু দত্ত এখানে ঢুকে মেসির মতো একটা হাই প্রোফাইল বলবো না, এখন ওয়ার্ল্ডের 1 নম্বর স্টার আর কি, সবচেয়ে জনপ্রিয় আর কি, মানে অ্যাজ এ অ্যাথলেট রোনাল্ডোকে আনবো আমির পেয়ালাল। আমি বলছি এই প্রথম একজন ফুটবলার যে বেস্ট অ্যাথলেটের স্বীকৃতি পেয়েছে, এর আগে কোনো ফুটবলার এই স্বীকৃতি পায়নি। নর্মালি এগুলো বাস্কেটবল, বেসবল ওইসব প্লেয়াররা পেয়ে থাকে, কিন্তু মেসি পেয়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমেরিকার মতো দেশের বিজনেস সাবমিটে এবার মেসি অ্যাম্বাসেডর ছিলেন, যেটা ভাবাই যায় না। আমেরিকার যেসব রকস্টাররা আছে তারা মেসির অটোগ্রাফ নেওয়ার জন্য দরজার সামনে দাঁড়িয়ে থাকে, যাদের টিকিট 15,000 20,000 টাকা বিক্রি হয় আমাদের দেশের মতো কনসার্ন করতে এসে। সেখানে মাঠে দেখতে পেলাম, প্রথম দেখা যাচ্ছে শুভশ্রী তার ড্রাইভারকে নিয়েও ঢুকে গেছে VIP জোনে আর কি। আর অরূপ বিশ্বাস তো পুরো দায়িত্বই নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জির ফ্যামিলির যা যা আছে। আর ওর ভাইপো, ও তো নিজে বিয়ে টিয়ে করেনি, সৌভাগ্য হয়নি ওর, পাপের জন্য এটা হয় জানি আমরা, ধর্মে থেকে তাই বলে, কিন্তু ওর ওই ভাইজি টাইজি যা আছে সবাইকে নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। মানে এটা মেসিকে শুধু অপমান নয়, বাংলার কৃষ্টি, বাংলার কালচার, বাংলার যে ফুটবলের একটা গর্ব, সেটাকে একদম ধূলিসাৎ করেছে। এটার জন্য দায়ী হচ্ছে শতদ্রু যদি 20% হয়, 60% থাকবে হচ্ছে অরূপ বিশ্বাস, আর বাকি 20% হচ্ছে ব্যবস্থাপনা, মানে অ্যাডমিনিস্ট্রেশন। পুলিশগুলো এর মধ্যে বাদ যায়নি। এখন পুলিশ তো ভাববেই ভাই আমি IAS অফিসার, আমি মানে IPS, আমি কোনো থানার ওসি, আমার আন্ডারে যখন এই সে বিধাননগর থানা, তো অরূপ বিশ্বাসের ভাইজি যদি আসতে পারে তাহলে আমি কেন যাব না, সেই ভাবনা নিয়ে সেও গিয়ে সেলফি করা শুরু করেছে। এখন প্রশ্ন থেকে গেল, আমাদের এই কলকাতার পুলিশ বা সল্টলেকের পুলিশ প্যারালাল বলতে পারি, এরা নাকি স্কটল্যান্ডের স্কটের সাথে তুলনা করা হয়। আমি পৃথিবীতে প্রায় 65টা দেশ ঘোরা লোক, বিভিন্ন রকম বিভিন্ন মাঠে খেলা দেখেছি সারা জীবন, প্রায় এই লাস্ট 25 বছর ধরে কোনো মাঠে গিয়ে কোনোদিন দেখিনি পুলিশ সেলফি তুলতে গেছে। আমরা দেখেছি পুলিশ খেলাও দেখে না, পুলিশের ডিউটি হচ্ছে অডিয়েন্সের দিকে, গ্যালারির দিকে তাকিয়ে থাকা, কেউ ডিস্টার্ব করছে কিনা বা কেউ কোনো বোতল ছুঁড়ে দেওয়া, এই ছিল এসব করে কিনা সেটাই দেখা। কিন্তু এখানে দেখলাম যে এটা বরাবরই হয়, কালকে একটু বেশি হয়েছে মেসি বলে, যে পুলিশ নিজে গিয়ে সেলফি তুলছে। তো এইরকম ব্যবস্থাপনায় কলকাতার মান সম্মান কোথায় নামলো? কলকাতার মান সম্মান সকালবেলায় যে হেট হয়েছে, আমরা দেখলাম হায়দ্রাবাদে একদম ভিন্ন চিত্র। একদম ওটাই আসছি আমি, যে মানে হায়দ্রাবাদ যদি পারে আমরা পারি না, অথচ এই রাজ্যের মুখ্যমন্ত্রী সকালে বিকালে কিছু হলেই, রবীন্দ্রনাথ ওনার বাড়ির লোক ছিল, বিবেকানন্দ ওনার আত্মীয় ছিল, আর নেতাজির সাথে তো উনি পড়াশোনা করেছে, এরকম একটা ভাব দেখায় যে একই কলেজে পড়তো মনে হয়, বা যেই কলেজে পড়তেন নেতাজি তার প্রিন্সিপাল ছিলেন। তো এইরকম একটা যার বডি ল্যাঙ্গুয়েজ, যার ভাষা, তার বাড়িতে কোনো লোক কেউ হাই স্কুলে গেছে কিনা আমার জানা নেই, তার মন্ত্রিসভার কেউ জীবনে কোনোদিন মাঠে গেছে কিনা জানা নেই, আমার মনে হয় ক্রীড়ামন্ত্রী জীবনে কোনোদিন 90 মিনিট কোনো ফুটবল খেলা দেখেছে কিনা জানা নেই। তারা মেসিকে পেয়ে বগলে নিয়ে ছবি তুলে আনন্দ করতে চেয়েছে। আর এই হাজার হাজার দর্শক যারা মাঠে বসে টিকিট কেটে, কষ্ট করে টিকিট কেটে গেছে, যাদের আবেগ 24 ঘন্টা ধরেই ওই মেসির জন্য নিজেকে চেপে রেখেছিল যে কখন দেখতে পাবো,
সেই সব দর্শকরা আজকে বঞ্চিত হয়েছে। আমার দুটো প্রশ্ন থেকে গেল। একটা প্রশ্ন হচ্ছে, মেসির মতো প্লেয়ার এখন এই বাজারে কলকাতায় আসার পরে মাঠ ভরেনি, মানে ব্যর্থতার প্রথম পয়েন্ট হচ্ছে এটা। আপনাদের মিডিয়াতে এটা এখনো ফোকাস হয়নি। আমি আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব হয়ে বলছি, যেই মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা হলে মাঠের ভিতর থাকে 1 লাখ দর্শক, বাইরে থাকে 25,000 টিকিট পাইনি বলে, সেখানে মেসির মতো লোক মানে প্লেয়ার যাকে দেখার জন্য, টিভিতে দেখার জন্য কোটি কোটি লোক ভিউয়ার হয়, সেখানে কলকাতার মতো একটা জায়গা যেখানে ফুটবলের স্বর্গ বলা হচ্ছে ভারতবর্ষের একমাত্র জায়গা, সেইখানে মাঠ ভরাতে পারেনি, মানে ব্যর্থতার চরম জায়গায়। আর অন্যান্য রাজ্য থেকে মানুষজন বেশি এসেছিলেন কলকাতা। কালকে আমার এখানে একজন এসছে, সে বম্বে থেকে এসছে, এসে বলছে ভাইয়া हमारा तो बॉम्बे में ही जाएगा मेसी, लेकिन हम कलकत्ता आया इसीलिए যে এনজয় करेंगे। ক্রেজটা বেশি আছে, মানে ও কলকাতা দর্শকদের আলাদা চোখে দেখে বলে ও কলকাতায় বম্বে থেকে ছুটে এসছে। ওর যা আমি হিসাব দেখলাম মিনিমাম 50,000 টাকা উপরে খরচ করেছে। তা 50,000 টাকা খরচ করে তো ভিআইপি সিটেই বসতে পারতো বম্বেতে, কিন্তু আঙ্কর স্টেডিয়ামে বসতে পারতো, কিন্তু সেটা না করে জাস্ট এনজয় করতে এসেছিল। কিন্তু এনজয় করতে এসে যে দৃশ্য দেখে গেল, আমার মনে হয় সারা জীবন ও আর কলকাতায় ঘুরতে আসবে না। তো এইরকম ব্যাঙ্গালোর থেকে এসছে অনেকে, ব্যাঙ্গালোরও দুজন এসে আমায় কথা বলে গেল, বিভিন্ন রাজ্য থেকে এসছে, আর আমাদের স্টেটেরও আরো দূর দূর থেকে এসছে। আমার ওই যে বললাম, যদি 20% শতদূর দায় হয়, 60% ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের, আর 20% হচ্ছে ওই পুলিশ বা প্রশাসনের ব্যবস্থাপনা। শতদূর দত্তের আইনজীবী তিনি দাবি করছেন মানুষের দায়। এটা তো রাজনীতিক কথাবার্তা। এখন ওদের পালাবার জন্য ওদের পাশে পিসি আছে, ভাইপো আছে, সবাই আছে। ওরা এখন বলবে, ওদের কাছে এখন কোটি কোটি টাকার লয়াররা দাঁড়াবে। এটা মমতা ব্যানার্জির দায়িত্ব এসে গেছে, কারণ সামনে নির্বাচন। উনি মাঠের টিকিটের 30,000 টিকিট উনি নিয়ে গেছে, এটা আমাদের সূত্র মারফত খবর আছে। শতদ্রুই আমাকে বলেছে, মানে ডাইরেক্ট সংখ্যাটা বলেনি, বলে মেজর টিকিট তো আমাকে দিতে হয়েছে। তো এই যে 30,000 টিকিট নিয়ে উনি পাড়ায় পাড়ায় বিলি করেছেন, যারা জীবনে ফুটবলটা গোল না লম্বা জানে না, তার কারণে নির্বাচন করতে হবে বলে, যা হয় তাহলে তাই হবে। এবার তারাই বাড়িতে অনেক গল্প বলে এসছে, অনেক গার্লফ্রেন্ডকে বলে এসছে মেসিকে দেখতে যাচ্ছে, কেউ বাবা মাকে বলে এসছে মেসি দেখতে, এখন দেখতে পায়নি, মোবাইলে ছবি ওঠে নেই, তারাই ভাঙচুর করেছে। এটা তৃণমূলেরই লোক সব, এখানে কোনো সন্দেহ নেই। সুজিত বোসেল তৃণমূলের 26 নির্বাচনে প্রচার হয়েছে বলছেন 100%। ওরা তো ওটাই করতে গেছিল। টলিউডের যেসব নায়ক নায়িকারা স্বরূপ বিশ্বাসের জন্য বিতবিষ্ট, মানে ইন্ডাস্ট্রিতে রোজ ঝগড়া হচ্ছে, অরূপ বিশ্বাসকে মানে নালিশ করেও কিছু হচ্ছে না, মমতাকে নালিশ করেও কিছু হচ্ছে না, রোজ ঝগড়া। যেখানে অরূপ বিশ্বাস রোজ মমতাকে ম্যানেজ করে আবার ভাইকে বাঁচাচ্ছে, এই টলিউডকেই আবার টিকিট দিয়ে মেসির সাথে ছবি তুলে সন্তুষ্ট করে সামনে নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছিল অরূপ বিশ্বাস। এটা হচ্ছে মূল থিম। রাজ চক্রবর্তী আর শুভশ্রীরা কেন ফার্স্ট লাইনে থাকবে? ওদের সাথে তো ফুটবলের কোনো যোগাযোগ নেই। আর ওরা এমন কোনো লেভেলের স্টারও নয় যা দর্শকরা ওদের দেখে হাততালি দেবে। তাই সেই কারণেই বলছি, এটা রাজনৈতিক ভাবে ব্যবহার করেছে, 26-এর নির্বাচন বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছে। ভগবান আছে, আমরা ঠাকুর বিশ্বাসী লোক, তাই সুতরাং তার ফল মাঠেই কালকে পাওয়া গেছে। আগামী দিন তো জনগণের হিসাব দেবে। যুব ভারতীর, আপনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, মাঠের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। যুব ভারতীর কালকে যে ঘটনা, সেই ঘটনা বিষয়ে কি বলবেন? কারণ চারিদিকে চেয়ার পড়ে রয়েছে, বোতল, জুতো ছোড়া রয়েছে, ইট পাথর, একেবারে তাবু উল্টে পড়ে রয়েছে। দেখছি আমরা যে টানেল পর্যন্ত ভেঙে, ঘাস পর্যন্ত ছিঁড়ে রয়েছে। কি বলবেন? দেখুন, কালকের যারা ঘটনাটা ঘটিয়েছে না, তারা হচ্ছে ডাইহার্ড ফুটবল প্রেমী, এটা প্রমাণ করেছে আর কি। এটা তো রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম ছিল না যে বিজেপি করেছে, তৃণমূল করেছে, সিপিএম করেছে। তার রাজনৈতিক দলের তার মানিটারি ইন্টারেস্ট থাকে ম্যাক্সিমামটাই, বা রাজনৈতিক নেতারা বলে তাই করতে হয় আর কি। কিন্তু এখানে তাই ছিল না, একদম ইন্ডিভিজুয়াল সবাই এসছে। ইন্ডিভিজুয়াল এসে কিন্তু তার আবেগ, তার ওই একদম ডাইহার্ড ফুটবলকে ভালোবাসে, মেসিকে দেখতে পায়নি, তাই এত বড়। আমি চ্যালেঞ্জ করে বলছি, যারা এই ঘটনাটা ঘটিয়েছে তার 80% জীবনে কোনোদিন কাউকে একটা ছোট পাথরও ছুঁড়ে মারেনি, হয়তো পাখিকেও ছুঁড়ে মারেনি। দত্তের প্রতারণার শিকার হয়ে এই ঘটনা ঘটেছে। মানে সেই শ্রেণীর ছেলেরাই কালকে এই ঘটনা ঘটিয়েছে। আর ওই 20% ওই ওদের হারমাদরা টিকিট পেয়েছিল, মেসিকে দেখবো, বাড়িতে গার্লফ্রেন্ডকে বলে এসছে বা বাবা মাকে বলে এসছে, তারা দেখতে পায়নি বলে করেছে। দিনের শেষে হলো যেটা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কলকাতার নাক কান কাটা গেল। আগামী দিনে মেসির মতো স্টাররা আর কলকাতায় আসবে কিনা চিন্তিত।
তার মানে প্রমাণ দাঁড়ালো এক সময় মমতা ব্যানার্জি শিল্প তাড়িয়ে শেষ করেছিল, এবার শিল্পী তাড়িয়ে বাংলাকেও শেষ করলো। হায়দ্রাবাদ প্রমাণ করে দিল। আমাদের লজ্জা লাগে যে হায়দ্রাবাদ আমাদের শিক্ষা দিচ্ছে। এখন মুখে আপনাকে আমি বারবার, আপনি দুবার মনে করিলাম, তবে আমি বলতে চাইনি, কারণ হায়দ্রাবাদের কাছে আমরা কিছু শিখবো এটা আশা করি না আর কি, এটা আমাদের নেচারের সাথে যায় না। কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছে, হায়দ্রাবাদ শিক্ষা দিল, আজকে মহারাষ্ট্র শিক্ষা দেবে, কালকে দিল্লিতে প্রোগ্রাম আছে তারাও শিক্ষা দেবে। মেসি এসেছিল, তাকে এখানে কোনো রকম করে ফুটবল খেলার কোনো স্কেডিউল করা হয়নি, এবং সেই জায়গায় দেখলাম মেসি যেখানে এইখানে বিভিন্ন চিত্র দেখা গিয়েছে যেখানে চারদিকে ঘিরে রাখা হয়েছে, এবং সেখানে হায়দ্রাবাদে ক্রিকেট ফুটবল খেলছেন, পাশাপাশি রাহুল গান্ধী অনেকটা দূরত্ব রেখে, হ্যাঁ, এবং সেখানে অরূপ বিশ্বাসরা যেমন ঘিরে ছিলেন, মানে এই বিষয়টা নিয়ে কি বলবেন? আমি এখানে যে প্রথম যে কথাটা বলে গেলাম, এখানে ব্যাপারটা হচ্ছে মন্ত্রীরা এই ছ্যাবলামি করে বলে মিডিয়া, পুলিশ সবাই সুযোগটা নেয়। ম্যাটে যদি আপনি কালকে একজন সাংবাদিক হয়ে বলুন তো, যখন রাহুল গান্ধী এই যে কথাটা বললেন যাচ্ছিল করিডোর দিয়ে হাঁটছে, কোনো সাংবাদিককেও দেখা যায়নি। আপনি এই বুম নিয়ে দাঁড়িয়ে কোনো ছবি তুলতে পারবেন যে পাশে 25টা সাংবাদিক দেখা যায় না? পাবেন না। তার মানেটা কি হচ্ছে? তার মানে যে প্রশাসন যে ব্যবস্থাটা করছে, আজকে যদি অরূপ বিশ্বাসের মতো লোক তার ভাইজিকে ফার্স্ট লাইনে দাঁড়ায়, তাহলে সাংবাদিক বলবে আবার তো কি আপনাদের কার্ড থাকে, সেই কার্ড পেয়ে এসছি, আমি কেন করব না? আমি তো মেসিকে এর আগে 20 বার কভার করে এসছি, আমি তো মারাদোনাকে কভার করার লোক, তাই আমার তো হচ্ছে বেশি অধিকার আছে, তাই আপনি গিয়ে ঝাঁপিয়ে পড়ছেন। তো এই সিস্টেমটাই সবকিছুই ডেভেলপ করছে বা খারাপ দিকে যাচ্ছে ডিউ টু এই প্রশাসনের জন্য, এই রকম রাস্কেল মন্ত্রীদের জন্য। হায়দ্রাবাদে সেই সুযোগ হয়নি, তার কারণ হচ্ছে হায়দ্রাবাদের অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করেছে, ওদের অফিসিয়াল কন্ট্রোল করেছে, ওদের কোনো মন্ত্রী এসে ঝাঁপিয়ে পড়েনি, তাই সাংবাদিকরাও দেখতে পায়নি। ইভেন আমি রাহুল গান্ধী আমার বিরোধী দলের হয়েও লিডার, তোরপরে আমি বলতে চাইছি এই যে রাহুল গান্ধী যখন হাঁটছে, কোনো কংগ্রেসি লিডার তার পেছন পেছন হাঁটেনি বা দেখা যায়নি আর কি। মানে শিক্ষার একটা তো গুণ আছে। দেখলাম আমরা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলছে, মানে আমি মেসিকে হ্যাটস আপ যে এইখানে এইরকম একটা দুর্ব্যবহার পাওয়ার পরে আমার এইরকম হ্যাংওভার এখনো কাটেনি। সেখানে মেসি জাস্ট 4-5 ঘন্টা পরে আবার ওইখানে গিয়ে খোশ মেজাজে, তার মানে কি এটা প্রমাণ হয় যে ভালো পরিবেশ হলে ওরা কি ভালো কাজ করতে পারে বা দর্শকের জন্য কত ভালো করতে পারে, প্রেজেন্টেশন দেবে আর কি, সেটা কালকে প্রমাণ হলো আর কি। আর ওদের মুখ্যমন্ত্রীকেও আমি ধন্যবাদ জানাই, ওইরকম একটা পরিবেশ তৈরি করে অন্ততপক্ষে ভারতবর্ষের নামটা উজ্জ্বল রেখেছে। মানে আমরা তো গেছি গোবরের নিচে হয়ে গেছি আর কি, গোবরের উপরে পদ্ম বললাম, আমরা গোবরের নিচে পোকা হয়ে কিরে হয়ে গেছি এই সরকারের জন্য আর এই অশিক্ষিত গাধা মন্ত্রীগুলোর জন্য। কিন্তু উল্টোরা বলছি যে আজকে সারা এই যে আমি আমার ইসেতে দেখতে পাচ্ছিলাম বিভিন্ন মিডিয়াতে ইন্ডিয়ার নামটা জড়িয়ে যাচ্ছিল, ইন্ডিয়া কলকাতা তো কেউ যায় না, ইন্ডিয়াই বলবে। সেখানে হায়দ্রাবাদ একটু ভালো কিছু করার জন্য ভারতবর্ষের সম্মানটা ঢাকা গেছে। আজ আশা করব মহারাষ্ট্র কিছুটা ঢাকবে, কালকে যদি দিল্লি করে তাহলে কলকাতার জায়গায় রইলো। এই রকম একটা রাস্কেল সরকার, এরকম একটা অশিক্ষিত মন্ত্রীগুলোর যা বদান্যতা, যে ঘটনা ঘটেছে সেটা অথচ দেশের বাইরের লোকটা কিছু ভুলে যাওয়ার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি এই প্রবলেমটা আপনারা তো মাঠে দেখেছেন, প্রবলেমটা কোথা থেকে শুরু হচ্ছে আমি ক্লিয়ার করি। হোটেলে একটা ওই একটা টি পার্টি অ্যারেঞ্জ করে যারা স্পন্সার থাকে তাদের ইন্ট্রোডিউস করা, যাদের পয়সা নিয়েছে তাদের তো ছবি টবি তুলতে দিতে হয়। সেখানে শতদ্রু দত্ত প্রথমে আমাকেও ইনভাইট করেছিল প্রথম দিন, যখন বলে উত্তম দা আপনি ওখানে থাকবেন, আমরা মেসি এখানে আসবে কিনা বলতে পারছি না। আমি বলছি মেসি এখানে আমরা আশা করি না, কিন্তু আমার এই চিত্রটা যদি আপনার মেসির পিয়ারের কাছে পৌঁছে দেন, মেসি খাওয়া দাওয়া বন্ধ করে হলেও আসবে। মানে এইরকম ফ্যান আর ভারতবর্ষে দূরের কথা সারা পৃথিবীতে কোথায় পেয়েছে কিনা আমার যায়নি। আমরা অনেক বড় বড় খেলা দেখি যে ফ্যান জোন যেগুলো হয় অনেক ক্রিয়েটিভিটি করে, সেটা হচ্ছে অর্গানাইজার থেকে করা হয়, পার্সোনালি কেউ করে না, কোনো ফ্যান ক্লাব থেকে হয় না। তো যাই হোক, তো ওইখানে যে ঘটনাটা ঘটে গেছে, ওখানে ওই 40 জন ওদের একটা পিয়ার লিস্ট দিতে হয়, কতজন অ্যাটেন্ড করাবেন আপনি, কতজনকে মেসি হাই হ্যালো করবে আর কি, ওরও তো হাত ব্যথা হয়ে যাবে, বা কতজনকে সিগনেচার করবে। ওইখানে আমার কাছে খবর আছে 40 জন থাকার কথা, সেখানে 200 জনকে নিয়ে গেছে। ওইটা টোটালটাই আবার কন্ট্রোল বাই সুজিত বোস। সুজিত বোসের যেহেতু ওর এলাকাতে হোটেলটা, আর ও 10 কোটি টাকা দিয়ে, আমার কাছে খবর আছে 10 কোটি টাকা দিয়ে মূর্তিটা উদ্বোধন করার জন্য ট্রাই করেছিল। এবার যেহেতু পারেনি, ওই টাকাটা ওকে তুলতে হবে যেসব লোকের থেকে টাকা নিয়েছে, যার জন্য পাড়া থেকে ওর ছেলে বউ বাচ্চা শ্বশুর বাড়ি শালা বন্ধু সবাইকে এনে 200 লোকের ভিড় করিয়েছে। তাই মেসি তো এখন এইসব লোক স্টারদের কি হয়, যেখানে কোনো অনুষ্ঠানে যায় তখন ওই বিয়ে করতে যাওয়া আর কি, শ্বশুরবাড়ি থেকে যা বলবে, ঠাকুরমশাই যা বলবে করতে হবে, কিছু করার নেই। ওই জায়গাটাতে গিয়ে প্রায় 45 মিনিট প্রোগ্রামটা লেট হয়ে গেছে।
অটোমেটিক্যালি ওর একটা, মানুষের তো একটা টেম্পারমেন্ট আছে, তার একটা সাইকোলজি কাজ করে, যে যদি তুমি 40 জনের নাম করে শুধু এসেই যাচ্ছ আর দেখা করিয়েই যাচ্ছ, তা ওই অ্যাকশনটাই মাঠে গিয়ে পড়ে যায়। তারপরে মেসির মতো লোক, যেটা বললাম, মাঠে ঢুকে দেখছে মাঠ ভরেনি, মানে ওরা তো বিনা পয়সায় খেলতে রাজি আছে, কিন্তু মাঠ ভরতে হবে তো, নাহলে আমি কোথায় গিয়ে বিনা পয়সায় খেলবো। তারপরে কলকাতা সম্পর্কে নিশ্চয়ই ওরা অনেক গল্প শুনেছে। ওটা কি বিরক্ত হয়ে বেরিয়ে গেলেন তিনি? একদম একদম, ও ঢুকেই বেরিয়ে যেতে চেয়েছে। 20 মিনিট তো শতদ্রু দত্ত হাতে পায়ে ধরে রেখেছে ওকে মাঠে, 5 মিনিটের মধ্যে বেরিয়ে যেতে চেয়েছে। ও রিকোয়েস্ট করে, নাহলে মানে ওর চামড়া থাকবে না সেই বলে ও 20 মিনিটের মতো রেখেছে। আর ওই যে 200 লোক ঘিরে রেখেছে, ওটাও একটা পরিকল্পনা, যেন না চলে যেতে পারে। টিএমসি তো এইসব ভালো জানে আর কি, এই ধরনের প্ল্যান তো ওদের কাছে ভালো জানে, যে ঘিরে রাখবো আর বেরোতে পারবে না, ইচ্ছা করলে বেরোতে পারবে না। তো এখন মাঠের ওই একটা ঘটনা, মেসি যেটা ভাবলো যে ওখানে যখন 45 মিনিট আমার নষ্ট হয়েছে, তাহলে আমি এখানে 45 মিনিট কাট করবো। সেকেন্ডলি হচ্ছে ওই মাঠে গ্যালারি ফাঁকা, অটোমেটিক্যালি ও আরো বেশি রেগে গেছে। সুজিত বসু 200 জনকে নিয়ে এসেছিল, তাদের সঙ্গে এই হাই হ্যালো করার জন্যই কি এই এফেক্টটা বলছেন? না, এটা রিলেটেড, মানে আচ্ছা। কমপ্লিট না। আবার সেকেন্ডলি বলছি, মেসি একমাত্র ফুটবলার, মাঠে আপনারা ফলো করবেন, যদি 50 গজ দূর থেকে কোনো দর্শক বাচ্চা দৌড়ে আসে এবং পুলিশ যদি তাকে আটকায়, মেসি নিজে সেখানে দৌড়ে যায় এবং তাকে সেলফি দেয়, তাকে যদি প্রয়োজনে অটোগ্রাফ দেয়, এবং পুলিশকে বলে দেয় তোমাদের আইনে যদি কোনো অসুবিধা থাকে ওকে মাঠের বাইরে বার করে দাও, কিন্তু শাস্তি দিও না। এটাই মেসি। রোনাল্ডোকে আমি আলাদা করে, আমি মারাদোনাকেও দেখেছি দৌড়ে চলে যেতে, রোনাল্ডো তো পালিয়েই যায়, কোনো দর্শকের সামনে যায় না, কিন্তু মেসি কিন্তু এখন আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদের মাধ্যমে, কোনো একটা চিত্র খুঁজে পাওয়া যাবে না কোনো ফ্যানকে, কোনো দর্শককে মেসি সামনে যায়নি আর কি, যে কোনো সিচুয়েশন থেকে। তা আপনি বুঝতে পারছেন, সেই মেসি এইখানে এসে এইরকম 80,000 দর্শক দেখে চলে যেতে চাইছে, কতটা বিরক্ত হলে এটা হতে পারে। তাই আমার বক্তব্য হচ্ছে, ওটা ও যখন মাঠে ঢুকেছে, বাইরে একটা লোককেও দেখতে পাইনি, তাহলে বুঝে গেছে যে এরা শুধু আমাকে দিয়ে শিল্পপতি দিয়ে ব্যবসা করছে। মেসি তো শিল্পপতি পছন্দ করে না, তাহলে তো ও আরবে খেলতে যেত, তাহলে তো আর আমেরিকায় যেত না, ওকে তো ব্ল্যাঙ্ক চেক দিয়ে আরবিয়ান ক্লাবগুলো অফার দিয়েছিল। ও যখন বার্সেলোনায় খেলছে, রিয়েল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, এরা কত অফার দিয়েছে। ইউনুসকের লোগো লাগিয়ে ও সারা জীবন বার্সেলোনায় কম টাকায় খেলে এসছে। মেসির সব রেকর্ড আছে, কোনো জায়গায় রেকর্ডের নেই 1 নম্বর, মেসি সবচেয়ে বেশি আর্ন করে। তো সেই মেসি যখন এখানে খেলতে এসছে, ওর কাছে টাকাটা বড় কথা না, ওর কাছে ওই টাটা বিড়লা, আম্বানি বা এদের ফ্যামিলির লোক ওর ছবি তুলবে এটা চায় না, ও চায় আমার ভক্তরা আমার সাথে, যা ফুটবল ফ্যান যারা, তাদের আমার ছবি তুলুক। তো সেটাও একটা রাগ, ওর কাছে মাঠ ভরাতে পারেনি। এই ব্যর্থতা মানে আমি বলবো, মানে একদম গাধা গরু ছাড়া হতে পারে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাকে যদি 3 দিন টাইম দেওয়া হয় আর্জেন্টিনার ফ্যান ক্লাব, আমি এইরকম মেসির মতো লোকের জন্য 1 লক্ষ লোক বাইরে মাঠে থাকবে, এই 5,000 টাকারই টিকিট বেজো, আবার 1 লক্ষ লোক বাইরেও থাকবে। এইটুখানি যদি না পারে, তাহলে কেন এত বড় ইভেন্টে আয়োজন করে? অর্থটাই কি এদের জীবনের শেষ কথা? যদি ওই যে বললাম যে এটা বেসিক্যালি একটা ব্রোকার, এর পেছনে বড় বড় মাথাগুলো রয়েছে, তার মধ্যে সৌরভ গাঙ্গুলি আছে, গোয়েঙ্কা আছে, ভাইপো আছে, সবাই আছে, সুজিত বোসরা আছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলাম এতক্ষণ উত্তম সাহা, যিনি কিনা একেবারে সরাসরি গতকালের ঘটনা নিয়ে মুখ খুললেন। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভনা রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।